সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। 28 অক্টোবর লগি বৈঠার পৈশাচিকতার কালো অধ্যায়। আজ যেসব বিভাগের মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। কর্মরত প্রতিনিধি না রেখে চূড়ান্ত হচ্ছে পুলিশ কমিশন। এবং সর্বশেষ থাকছে ঘূর্ণিঝড় মন্থা কোন বন্দর থেকে কত দূরে। 28 অক্টোবর লগি বৈঠার পৈশাচিকতার কালো অধ্যায়। 28 অক্টোবর লগি বৈঠার নির্মম আঘাতে নিহতদের স্মরণ ও কর্মসূচি ঘোষণা করে 26 অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান। রোববার 26 অক্টোবর রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, 2006 সালের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষে 28 অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট সারা দেশে লগি বৈঠার তাণ্ডব সৃষ্টি করে। সেদিন বাইতুল মুকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়। সকাল থেকে জনসভার স্টেজ নির্মাণের কাজ চলছিল। হঠাৎ 14 দলের সন্ত্রাসীরা গোটা পল্টন এলাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপর লগি বৈঠা, লোহার রড ও বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। ডা শফিকুর রহমান বলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুরু হলে চারদিক থেকে 14 দলের সন্ত্রাসীরা গুলি করতে করতে জনসমাবেশের দিকে অগ্রসর হয়। সমাবেশের প্রধান অতিথি ছিলেন তৎকালীন আমিরে জামায়াত ও শিল্পমন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী। জনসভায় উপস্থিত জনগণ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর আক্রমণ করাই ছিল তাদের মূল লক্ষ্য। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্টন এলাকা লগি বৈঠাধারীদের সন্ত্রাসী তাণ্ডবে এক রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়। তিনি বলেন, তাদের হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের 14 জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতাকর্মী। শুধু ঢাকায় নয়, সারা দেশেই 14 দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের উপর নৃত্য করে বর্বর আনন্দ উল্লাসে মেতে ওঠে, যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এই ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত মানবতা বিরোধী গণহত্যা। 28 অক্টোবরের লগি বৈঠাধারীদের গণহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে জানিয়ে তিনি বলেন, ওই দিনের ধারাবাহিকতায় তারা দেশে সন্ত্রাসী রাজনীতির সূচনা করে, যা 2024 সালের 5 আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। তখন থেকেই দেশকে রাজনীতি শূন্য করার প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার, বাক স্বাধীনতা ও ভোটাধিকার সহ জনগণের সব অধিকার কেড়ে নেওয়া হয়। তিনি আরও বলেন, 28 অক্টোবরের নারকীয় গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু তৎকালীন সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করে। গত 5 আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ তীব্র গণ আন্দোলনের মুখে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, এই পট পরিবর্তনের ফলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং অবিলম্বে 28 অক্টোবরের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশের জনগণের দাবি, অবিলম্বে 28 অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, 28 অক্টোবরে যারা নিহত হয়েছেন, আমি তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি। সেই সাথে যারা আহত ও পঙ্গু হয়ে এখনও মানবেতর জীবনযাপন করছেন, তাদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। কর্মসূচি ঘোষণা। ওই দিন মহানগরী, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সকল পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন করবে দলটি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আজ যেসব বিভাগের মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিকেল 4টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু করেন তারেক রহমান। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান। আজ সোমবার 27 অক্টোবর রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও সাতা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সবাইকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে খুলনা বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি নজরুল ইসলাম মঞ্জুর বৈঠকে ডাক পাওয়া নিয়ে শহর জুড়ে চলছে আলোচনা। দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে খুলনা সহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রের ফোন পেতে শুরু করেন। খুলনা জেলার 6টি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঢাকায় যাবেন অন্তত 20 জন। এছাড়া বিভাগের 36টি সংসদীয় আসন থেকে ঢাকায় যাচ্ছেন শতাধিক সম্ভাব্য প্রার্থী। এদিকে
রবিবারের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৩ সন্দ্বীপের মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব দিক নির্দেশনা দিয়েছেন তা খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে তিনি যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করার কথা বলেছেন। আমি মনে করি তার দিক নির্দেশনা আমাদের জন্য মানা অত্যাবশ্যকীয়। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সবাই তা মেনে চলবে ইনশাল্লাহ। কর্মরত প্রতিনিধি না রেখে চূড়ান্ত হচ্ছে পুলিশ কমিশন। কর্মরত পুলিশ সদস্যদের প্রতিনিধি না রেখেই পুলিশ কমিশন অধ্যাদেশ প্রায় চূড়ান্ত করেছে সরকার। এতে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, বর্তমানে যে খসড়া চূড়ান্ত করা হয়েছে সে আলোকে গঠন হলে স্বাধীন পুলিশ কমিশন গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। তবে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা বলছেন, কমিশনের শতভাগ নিরপেক্ষতার স্বার্থে কর্মরত সদস্যদের প্রতিনিধি রাখা হয়নি। পুলিশ হেডকোয়ার্টার্স পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইন মন্ত্রণালয়ের ভ্যাটিং শেষে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। খসড়ায় পুলিশের কর্মকাণ্ডে দায় মুক্তির বিষয়টি রাখা হয়নি। বিষয়টি নিয়ে কর্মরত পুলিশ সদস্যরা আইজিপির সঙ্গেও সাক্ষাৎ করে তাদের চাহিত বিষয়গুলো তুলে ধরেছেন। পুলিশ কমিশন অধ্যাদেশ জারির অগ্রগতির বিষয়ে জানতে চাইলে পুলিশের ডিআইজি কাজী জিয়াউদ্দিন কালবেলাকে বলেন, আমরা অধ্যাদেশের খসড়া তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে আইন মন্ত্রণালয়ে গেছে। আইন মন্ত্রণালয়ের ভ্যাটিং শেষে রাষ্ট্রপতির কাছে যাবে। স্বাধীন পুলিশ কমিশনে কর্মরত পুলিশ সদস্যদের প্রতিনিধি রাখা হয়নি কেন জানতে চাইলে পুলিশের একজন ডিআইজি কালবেলাকে বলেন, বিভিন্ন দেশে যেসব পুলিশ কমিশন আছে সেখানে কর্মরতদের রাখা হয় না। কর্মরত সব পুলিশ যেহেতু কমিশনের নজরদারিতে থাকবেন, তাই নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার স্বার্থে কর্মরতদের প্রতিনিধি বা কর্মরত কাউকে কমিশনের সদস্য হিসেবে রাখার প্রস্তাব করা হয়নি। অবসরপ্রাপ্তদের সদস্য রেখে দিয়েই অধ্যাদেশের খসড়া করা হয়েছে। একজন ডিআইজি কর্মরতদের প্রতিনিধি না রাখার বিষয়টির ব্যাপক সমালোচনা করেন। তিনি কালবেলাকে বলেন, যারা পুলিশ নিয়ে কাজ করবে সেখানে কর্মরত পুলিশ সদস্যদের প্রতিনিধি রাখা না হলে বিষয়টি হয়ে যাবে একতরফা। এতে কমিশনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। স্বাধীন পুলিশ কমিশন গঠনের যে লক্ষ্য ও উদ্দেশ্য সেটি বাস্তবায়িত হবে না। কমিশনে ক্যাডার ও নন ক্যাডার পুলিশ সদস্যদের প্রতিনিধি রাখা হলে স্বাধীন পুলিশ কমিশন অধিকতর কার্যকর হতো। কিন্তু নিরপেক্ষতার প্রশ্ন তুলে কর্মরতদের প্রতিনিধি না রাখা হতাশাজনক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় স্বাধীন পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। এখন এটি আইন মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে অধ্যাদেশ আকারে জারি করার লক্ষ্যে পরবর্তী প্রশাসনিক উদ্যোগ নেবে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার পরই বহুদিনের কাঙ্ক্ষিত স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হবে। সংশ্লিষ্টরা জানান, রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে চলতি মাসেই পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ জারি করা হতে পারে। এদিকে পুলিশ কমিশনের খসড়া চূড়ান্ত হওয়ার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনের সুরক্ষা সহ কিছু সংশোধনী আনার প্রস্তাব করেছেন মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যরা। ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও নন ক্যাডার পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা আইজিপির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার কালবেলাকে বলেন, স্বাধীন পুলিশ কমিশন আমরা চাই। এ বিষয়ে মাঠ পুলিশের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া ও বক্তব্য রয়েছে। ৯ সদস্যের প্রস্তাবিত কমিশনে পুলিশ প্রতিনিধি মাত্র ২ জন। তাদেরও নেওয়া হবে অবসরপ্রাপ্তদের মধ্য থেকে। আমরা কর্মরত প্রায় ২.৫ লাখ নন ক্যাডার পুলিশের পক্ষ থেকে কমপক্ষে একজন সদস্য রাখার দাবি করছি। কর্মরত ক্যাডার কর্মকর্তাদেরও রাখার দাবি জানায়। তিনি আরও বলেন, পেনাল কোডের ৭৬ থেকে ১০৬ ধারায় পুলিশের দায়িত্ব পালনে যথেষ্ট সুরক্ষা নিশ্চিত করা হয়নি। ফলে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই পুলিশের বিরুদ্ধে সরাসরি মামলা হচ্ছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়েও পুলিশকে মামলার আসামি করা হচ্ছে। পুলিশি দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন পুলিশ কমিশন অধ্যাদেশে কর্মরত পুলিশের সুরক্ষা থাকা জরুরি, যেন পুলিশের বিরুদ্ধে সরাসরি কোনো মামলা করা না যায়। কেউ পুলিশের দ্বারা ক্ষতিগ্রস্ত হলে সংক্ষুব্ধ ব্যক্তি কমিশনে অভিযোগ দেবেন। কমিশন অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক প্রমাণ পেলে মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। কামরুল হাসান আরও বলেন, আমরা আইজিপি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছি। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকেও কিছু প্রস্তাব ও দাবি তুলে ধরা হয়েছে। সেগুলোর কোনো প্রতিউত্তর বা জবাব পাওয়া যায়নি। যা বললেন আইজিপি। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি প্রসঙ্গে আইজিপি বাহার আলম বলেন, মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যরা তাদের দাবিগুলো বলেছে। এই মুহূর্তে এগুলোর বিষয়ে কিছু করার নেই, যেহেতু স্বাধীন পুলিশ কমিশনের একটি কাজ চলছে। স্বাধীন পুলিশ কমিশন গঠন গিয়ে কাজ চলছে। আগে অধ্যাদেশ আসুক, এরপর পুলিশের দাবিগুলো পর্যালোচনা করা যাবে।
এবং সর্বশেষ থাকছে ঘূর্ণিঝড় মন্থা কোন বন্দর থেকে কত দূরে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এরই মধ্যে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার ২৭ অক্টোবর আবহাওয়াবিদ AK নাজগুল হকের সই করা এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে, যা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ১১.৭ উত্তর অক্ষাংশ এবং ৮৫.৫ দক্ষিণ দ্রাঘিমাংশে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি গতকাল রাত ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এটি আগামীকাল মঙ্গলবার ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে।